দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। তবে সরকারের কাজে দৃঢ়তা না থাকলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কয়েকটি রাজনৈতিক দল। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে মতবিনিময় করতে 7টি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সঙ্গে যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে এর বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন সরকার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অন্য কোনো দেশের ধাবা মারার কোনো সুযোগ যেন না থাকে, এই ছিল ওনার বক্তব্য। রাজনৈতিক দলগুলো জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন প্রক্রিয়া যথাযথ ছিল না। তারা আশঙ্কা করেন এর প্রভাব পড়তে পারে নির্বাচনে। অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল, সেই পুনর্গঠন যথার্থ হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, সেগুলো নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। এইটা যদি কেটে না ওঠে, সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয়, তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। হামলায় আহত গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের স্ত্রী এবং দলীয় নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, নূরের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা করবে সরকার। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয়। বৈঠকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে অনতিবিলম্বে এর কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অরাজকতা করলে আওয়ামী লীগকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের কোথাও গণ্ডগোল না করারও আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে বক্তব্য রাখেন তারা। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মঙ্গলবার উত্তরায় কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে অরাজকতা করলে আওয়ামী লীগকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তো গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। এর আগে সকালে দক্ষিণের কর্মসূচিতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ফেসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করেন তিনি। বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় ৪৫ জন
প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি, সেই প্রমাণ আবারও করে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো। সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে? শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিজভী। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। একজন রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন উত্তেজনা। ডাকসু নির্বাচনের ডামাডোলের মধ্যেই বিষয়টি ঘিরে ছাত্র সংগঠনগুলোর মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ, চলছে বিক্ষোভ মিছিল। এমন অবস্থায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রিটকারী প্রার্থী BM ফাহমিদা আলমকে ফেসবুকে এক শিক্ষার্থীর কুরুচিপূর্ণ মন্তব্য। প্রতিবাদের সরব বেশিরভাগ প্যানেল, সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ। একজন নারী শিক্ষার্থীকে এইভাবে ওপেন থ্রেড দেওয়া হলো, তো আবার যেই দল থেকে এটা দিচ্ছে তারা আবার বলতেছে তারা ডাকসুতে আসলে নারীদের জন্য নাকি তারা নিরাপদ ক্যাম্পাস করবে। সোশ্যাল মিডিয়ায় নারী নিরাপত্তা নিয়ে অবশ্যই চিন্তিত এবং এটাকে আরও বেটার কিভাবে করা যায় এটার জন্য সবারই উচিত কাজ করা। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রিটকারী শিক্ষার্থীর প্যানেল অপরাজেয় 71 ও অদম্য 24। এই যে পটেনশিয়াল রেপিস্ট আলী হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী, তার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে। যদি তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করেন, যদি তারা আমাদেরকে হতাশ করেন, যদি তারা শিক্ষকদের প্রতিবাদকে হতাশ করে থাকেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। এদিকে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আলী হোসেন একটা মাত্র উদাহরণ, এর বাইরেও আমরা দেখি যে এরকম অসংখ্য আলী হোসেনের অস্তিত্ব আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান। মেয়ে শিক্ষার্থীকে এভাবে প্রকাশ্যে গণধর্ষণের মতো হুমকি দিতে পারে, তাহলে আপনারা বুঝেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নারীরা কতটা নিরাপদে আছি। উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না? ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না? এই অপগোষ্ঠী স্বাধীনতার বিরোধী গোষ্ঠীর হাত থেকে নারীদেরকে রক্ষা করুন, বাংলাদেশকে রক্ষা করুন। এই যে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, এখনো কোনো ব্যবস্থা নেয়নি। একজন প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থিতার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে। সেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা পরিকল্পিত মনে হয়েছে আমাদের কাছে। অন্যদিকে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি সংগঠনটির সমর্থিত প্যানেলের নেতাদের। গতকালকে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিকৃত মস্তিষ্ক শিক্ষার্থী, সে একজন নারী শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় সে শব্দচয়ন করেছে এবং এটার প্রতিবাদে আমরা ইনস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, প্রক্টর অফিসের সাথে কথা বলেছি। তো আমরা আমাদের অবস্থান পরিষ্কার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন শুরু থেকে যদি নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে সেখানে যদি তারা ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষার্থীকে হেনস্থার ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন। প্রতিবেদন দিতে বলা হয়েছে 2 দিনের মধ্যে। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। এদিকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকির বিচার না হলে দেশে আইনের শাসন বলে কিছু থাকে না। ব্যবস্থা না নেওয়া হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে, এমন উদ্বেগ শঙ্কার কথা বলছেন জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন 24-এর আন্দোলনে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদিকে হুমকির ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিক্ষক নেটওয়ার্ক। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। বিচার চাইতে আদালতে যাওয়ায় গণধর্ষণের হুমকি, এমন ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশজুড়েই চলছে আলোচনা সমালোচনা, চলছে প্রতিবাদ বিক্ষোভ। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন এক ছাত্রী। সোমবার হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর আলী হোসেন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ওই ছাত্রীকে গণধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আপনার কারোর সাথে মতের দ্বিমত থাকতেই পারে, কিন্তু ডাকসু বাংলাদেশের জন্য যেন সেই এক্সাম্পল তৈরি করে যে এক্সাম্পলে আমরা আসলে সহিষ্ণুতা দেখতে পাই। মানহানিকর পোস্ট দিয়েছে এবং নানান রকমের যৌন হয়রানিমূলক কথাবার্তা তারা
অনলাইনে ছড়িয়েছে, কিন্তু সেগুলো ক্ষমার যোগ্য নয়, এগুলোকে একটা শাস্তির আওতায় আনতে হবে বলে আমরা মনে করি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওমর ফারুক মনে করেন, সংক্ষুব্ধ যে কারো সর্বোচ্চ আদালতে আসার অধিকার আছে। একজন মামলা করে অনিরাপদ থাকবে, সে যেই হোক, তার সিটিজেন হিসাবে রাইট আছে, সংক্ষুব্ধ হওয়ার রাইট আছে, অ্যাগ্রিভড হওয়ার রাইট আছে। সেই সংক্ষুব্ধ, সেই অ্যাগ্রিভনেস সে অ্যাড্রেস করবে বিফোর দ্য কম্পিটেন্ট কোর্ট। মানবাধিকার কর্মী খুশি কবির মনে করেন, 24-এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নারীরা। সেই নারীদের বিরুদ্ধে এমন ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এর পুনরাবৃত্তি হবে। এই লোকটার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, ফলাও হবে এবং এটা অন্যদের মধ্যেও বিষয়টা চলে আসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নারী বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, এদের সবাইকে নিতে হবে। ওই নারী কেন নিতে যাবে? খুশি কবির বলেন, এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। ডাকসু নির্বাচন হওয়া না হওয়া নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আগামীকাল। মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই বিষয়ে আদেশ দেন। হাইকোর্টের চেম্বার আদালত জানিয়েছেন, পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে না। ফলে এই মুহূর্তে ডাকসু নির্বাচন আয়োজনে আইনি কোনো বাধা নেই। সোমবার একটি রিটের শুনানি শেষে আগামী 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। একই দিন বিকেলে ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস বাস্তবায়ন সহ 11 দফা ইশতেহার ঘোষণা করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু ভোটের ইশতেহার ঘোষণা করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। শিক্ষার মান, কারিকুলাম ও গবেষণা, ক্যারিয়ার ও কর্মসংস্থান এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন ঘোষণা দেয়া হয়। নানা উপায়ে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের যে ইশতেহার, সেটার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025 সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা, সেটার একটা প্রতিফলিত হোক। আবাসন সমস্যা, খাদ্য সমস্যা এবং নিরাপত্তা সমস্যা এবং প্রশাসনিক সমস্যা, এই সমস্যাগুলোকে নারীদের অনেক বেশি মোকাবেলা করতে হয়, অনেক বেশি হয়রানির শিকার হতে হয়। সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ইশতেহারে যুক্ত করেছি। একই সাথে আমরা এই দলীয়করণ, বিরাজনীতিকরণ এবং আমাদের যে একাডেমিক সমস্যা, সেগুলোকে একসাথে মার্জ আপ করার চেষ্টা করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও একদিন বাড়ানো হয়েছে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা। মঙ্গলবার বিকেল 4টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। তিনি জানান, মনোনয়নপত্র জমার সময় 7 সেপ্টেম্বর করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর, ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। স্থানীয় বিচারকদের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। তাদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদ আগের অবস্থায় ফিরিয়ে আনার রায় দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইল ফলক বলছেন আইনজীবীরা। আওয়ামী লীগ সরকারের পুরো আমল জুড়ে দেশের বিচার বিভাগে চলছে দ্বৈত শাসন। আইনে যাই থাকুক, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। শেখ হাসিনার পতনের পরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে 2017 সালে জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরে 27 অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা হয় মঙ্গলবার। রায়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে 15 সংশোধনী ও 4র্থ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট। এখন থেকে এই ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা
তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল। হাইকোর্ট তার রায় বলেন ৭২ সালের প্রবর্তিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না দেশের বিচার বিভাগ। এই রায়ে ১৯৭২ সালে বিচার বিভাগের হাতে যে ক্ষমতা ছিল তা ফেরত আসলো। দুটো মূল কাঠামো বা মূল বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রের ৩টি অঙ্গের মধ্যে ক্ষমতার যে পৃথকীকরণের ধারণা। এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন, মানুষের প্রত্যাশা এই ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই থাকা উচিত। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো দেশের বিচার বিভাগ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিপ্লোমা কোটা প্রথাকে লাল কার্ড দেখানোর কর্মসূচি পালন করেন তারা। কোটা বাতিল করে নবম ও দশম গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি তাদের। বিএসসি ছাড়া যেন কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার শব্দ যুক্ত করতে না পারে সেই উদ্যোগ নেয়ার দাবিও তুলেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। এসব দাবিতে ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করবেন তারা। হায়ার ডিগ্রিধারীরা অ্যাপ্লাই করতে পারে না এমন বৈষম্য সারা বিশ্বের কোথাও নেই, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে এটি রয়েছে। মেধার ভিত্তিতে নিয়োগ চাই, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা সর্বক্ষেত্রে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দিতে চাই। আমরা কোনো কোটা প্রথা চাই না, এই জন্য কোটা প্রথা এবং সিন্ডিকেটকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার ৩ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ। হামলার ঘটনায় 2টি মামলা করেছে প্রশাসন। এদিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রজোট। রতন দাসের ছবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তামিম আহমেদকে সঙ্গে নিয়ে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা কাটছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদের ঝড় তুলছে বিভিন্ন সংগঠন ও জোট। শিক্ষার্থীরা তুলে ধরছেন বিভিন্ন দাবি। এই ভিসি সহ এই প্রফেশনাল বডির পদত্যাগ, যারা শিক্ষার্থীদের ব্যাপারে আসলে অসৎ এবং অসত্য কথাবার্তা বলেছে, তাদের আসলে আমরা পদত্যাগ চাই। প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা হবে এবং মামলা পরবর্তী নাকি গ্রেপ্তারের একটা বিষয় এলাকাবাসীর মধ্য থেকে আমরা শুনতে পেয়েছি যে গ্রেপ্তারের একটা বিষয় সামনে এসেছে, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করেছে বলে আমরা কোনো মাধ্যমে আমরা জানতে পারিনি। আমরা মনে করি সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার করতে পারে তাহলে এই যে আপনারা যে টহলের মাধ্যমে শান্ত রেখেছেন এটা স্থায়ী শান্ত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানায় 2টি মামলা করা হয়েছে। 2টা মামলা দায়ের করা হয়েছে। 98 জন হলো যাদের নাম জানা আছে, আর এর বাইরে 800 থেকে 1000-এর মতো হলো নাম অজানা। এইদিকে ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছে পুলিশ। মূলত গ্রেপ্তারের জন্য আপনাকে আগে অভিযোগ লাগবে, রিটেন অভিযোগ লাগবে, ঠিক আছে? এবং একটা মামলা রেকর্ড না হলে আপনি গ্রেপ্তারকৃত তাদেরকে কি ব্যবস্থা নেবেন পুলিশ বিরুদ্ধে? অন্যদিকে জোবনা গ্রামের বাসিন্দারা বলছেন তারাই হয়েছেন হামলার শিকার। ঘর দুয়ার জিনিস পাই, গোস্ত মাংস যা আছে গোস্ত ফ্রিজ কাটিয়ে লেগে 1.5 লাখ 2 লাখ টিয়ার ফ্রিজের জন্য কাটিয়ে লেগে ঘরের চাকার পর ওরা আগে রাস্তার বেড়া কেটে ফেলছে, কেটে এখানে ঢুকে সব এই জায়গাগুলো সব কেটে ফেলতেছে। সংঘর্ষের ঘটনায় 21 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে সক্রিয় অন্তত 1 ডজন কিশোর গ্যাং। তাদের বেপরোয়া আচরণ থেকে রেহাই পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। একের পর এক চলছে যৌথ অভিযান, তাতেও আতঙ্ক কাটছে না এই এলাকার বাসিন্দাদের। পুলিশ বলছে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর 6 নম্বর রোড। সোমবার রাত 10:50 সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কয়েকজন এসে হামলা করে অটোরিকশার গ্যারেজে। একজনকে কুপিয়ে লুট করা হয় 2টি অটোরিকশা। মঙ্গলবার সকালে গিয়ে পাওয়া যায়নি গ্যারেজ মালিককে। 10 বাজন ছিল, 10 বাজন হাতে ছুরি চাপারে ছিল। গাড়ি 2টা নিয়ে গেছে। বাইরে একজন ড্রাইভার আইছিল, ড্রাইভার তিনি জোর করছিল গাড়ি নেওয়ার জন্য, নিতে পারে নাই। ড্রাইভার দেয় না দেখে ড্রাইভার দেখা খুব মারছে আর কি, খুব দিয়ে গাড়ি করে নিয়ে গেছে 2টা। পাশের আরেকটা গ্যারেজে দেখা যায় আতঙ্কে তারাও। জানান নিরাপত্তা শঙ্কায় পাহারা দিচ্ছেন। স্বামী রাতে পাহারা দেন আর স্ত্রী দিনের বেলায়। আতঙ্ক তো থাকে, এটা তো আর বলার মতো না, এটা তো থাকেই, এটা তো আর বলতে হবে না। সবারই তো এটা জানেন মায়া আছে। যে দেখেন সবাই কাবাই টাকা পয়সা, মানি ব্যাগ, মোবাইল
মানে সব নিয়ে যায়। একই রাতে রাজধানীর আদাবরে জিম্মি করে রাখা যুবককে উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশ সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে 102 জনকে আটক করা হয়। এসব ঘটনায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে মোহাম্মদপুরবাসীদের মধ্যে। ভয়ে কথা বলতে চান না অনেকেই। ভয় তো কাজ করবেই, কারণ যেহেতু এলাকাটা খুবই খারাপ, অবশ্যই ভয় কাজ করবেই, কারণ সবারই তো জানের মায়া আছে। পুলিশ বলছে আটক 102 জনের মধ্যে 5 জন সরাসরি সেই হামলায় জড়িত। পুলিশের উপর আক্রমণকারী তাদেরকে কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। এছাড়া আমরা এলাকা ভিত্তিক অপরাধের ধরন এবং কারণ অনুসন্ধান করে সেই অনুযায়ী আমরা আমাদের পুলিশ পরিকল্পনাটা হাতে নিয়েছি। ঘটনার পর থেকে আবারও বিশেষ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে বাধা দিয়েছে দখলদাররা। এক পর্যায়ে প্রশাসনের উপর হামলা চালায় তারা। রক্তাক্ত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। কক্সবাজারের ঐতিহাসিক বাকখালী নদী দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো জোরদার উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। হাসপাতাল নিয়ে গেছে। অভিযান শুরুর পরপরই দখলদাররা হামলা চালায়। এতে গুরুতর আহত হন এক পুলিশ সদস্য। ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করে পুলিশ। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব সবার প্রচেষ্টায় আমরা একটা সুন্দরভাবে আমাদের সাহসিকতা দিয়েই আমরা কাজটি চালিয়ে যাচ্ছি। এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। যেসব স্থান উচ্ছেদ করা হচ্ছে সেগুলোকে যেন পুনরায় খালের উপযোগী করে ফেলা হয় এবং খনন করে যাতে খালের সাথে সংযুক্ত করা হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এ সময় কয়েকশো দোকানপাট গুড়িয়ে দেয় প্রশাসন। আমি উচ্ছেদ শুরু করেছি, আজকে সামনে যেটা থাকবে আমি বলেছি আমার চোখে সবাই সমান। মসজিদের দোকান কয়েকটা ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি। আমার কাছে সবাই সমান, এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার সরকারি উকিলবাড়ি খালের অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উচ্ছেদ করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। 2020 সালে প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে তুলে নিয়ে নির্যাতন, ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। পরে মাদক মামলায় তাকে 1 বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। মুক্তি পাওয়ার পর মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক। শুনানি শেষে সাবেক ডিসির জামিন নামঞ্জুর করেন আদালত। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের মূল্য 1273 টাকা থেকে 3 টাকা কমিয়ে 1270 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার নতুন এই মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ইতিমধ্যে নতুন দর কার্যকর হয়েছে। এদিকে অটো গ্যাসের দাম 13 পয়সা কমিয়ে 58 টাকা 15 পয়সা নির্ধারণ করা হয়েছে। আগস্টে 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটো গ্যাসের দামও 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়। একীভূত হওয়ার পথেই এগোচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিত দিলেন ব্যাংকটির চেয়ারম্যান। এদিকে ব্যাংকারদের আরেকটি বৈঠকে নতুন উদ্যোক্তাদের অর্থায়নে ভেঞ্চার ক্যাপিটাল গঠনের সিদ্ধান্ত হয়েছে, এমনটি জানিয়েছেন সিটি ব্যাংকের চেয়ারম্যান। 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে চেপে আছে মূলধন ঘাটতি, খেলাপি ঋণ ও আমানত সংকট। সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ 2,86,000 কোটি টাকার বেশি। কোন কোন ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে গ্রাহকদের সপ্তাহে 5,000 টাকাও দিতে পারছে না।
এমন বাস্তবতায় ব্যাংকগুলোকে একীভূত করতে চায় বাংলাদেশ ব্যাংক। চলছে শেষ পর্যায়ের আলোচনা। মঙ্গলবার অনলাইনে বৈঠক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে। চেয়ারম্যান জানালেন তারা কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত। বাংলাদেশ ব্যাংকের যে অবজারভেশন এবং আমাদের যে অবজারভেশন সেটা আজকে আমরা একসাথে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, দেখেছি যে তাদের সাথে তাদের দৃষ্টিকোণের সাথে আমাদের দৃষ্টিকোণের কোনো পার্থক্য নাই। এদিকে নতুন উদ্যোক্তাদের অর্থায়নে ভেঞ্চার ক্যাপিটাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরেকটি বৈঠক শেষে একথা জানিয়েছেন ব্যাংকাররা। 500 কোটি টাকার বাংলাদেশ ব্যাংক একটা রিফাইন্যান্স ফান্ড তৈরি করেছে, যেখানে আমরা 0.5% রেটে আমরা তাদের কাছ থেকে এই ফান্ডটা নিয়ে 4% চার্জ করে আমরা স্টার্টআপকে লোনও দিতে পারবো। আমরা একটা বোর্ড গঠন করা হবে, সেখান থেকে আমরা বিনিয়োগে দিব। 5 ব্যাংক একীভূত প্রক্রিয়ার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। একীভূত হলে এই 5 ব্যাংকের একক নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতাহ ব্যাংক। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বিসিবির সভাপতি পদে নির্বাচনে অংশ নেবেন আমিনুল ইসলাম বুলবুল। অক্টোবরে এনএসসি থেকে পরিচালক পদে মনোনয়ন পেলেই লড়বেন সভাপতি হওয়ার দৌড়ে, যেখানে তার কঠিন প্রতিপক্ষ তামিম ইকবাল। এদিকে আগামী 7 তারিখের মধ্যে বিপিএল ফিক্সিংয়ের জড়িতদের শাস্তির আওতায় আনতে যাচ্ছে বোর্ড। এরই মধ্যে নির্ধারণ হয়েছে বিসিবি নির্বাচনের সময়। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ক্রিকেট বোর্ডের নির্বাচন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন তিনি বোর্ড নির্বাচনে অংশ নেবেন। এবার মুখ খুললেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোঝাই যাচ্ছে দুইজনের লড়াই হবে সভাপতি পদের জন্য। শুরুতে টি-20 খেলতে চাইলেও এখন বুলবুলের চিন্তা ভিন্ন। ক্রিকেটের সাথেই থাকতে চান, পরিচালক পদে নির্বাচনও করতে চান। এনএসসি থেকে নির্বাচনের সম্ভাবনা বেশি বুলবুলের। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে কি কি শাস্তি পেতে যাচ্ছেন দোষীরা, সেজন্য 4 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। আগামী 7 তারিখের মধ্যে চূড়ান্ত হবে কে কি শাস্তি পেতে যাচ্ছেন, জানালেন বিসিবি সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। এখানে অনেক লিগ্যাল ইস্যু থাকে, এ কারণেই যে কমিটিটা করা হয়েছে সেখানে লিগ্যাল সাইডের লোকজনের প্রাধান্য আছে এবং তারা যখন বোর্ডকে জানাবে যে কি করণীয় আছে, তার ফাইন্ডিংসগুলো কি, বিসিবির বাইরের থাকবে, বিসিবির ভেতরে থাকবে, এটা সো দ্যাট বিসিবির ভেতরের ব্যাপারটাও বুঝতে হবে। বাইরের লোক বিসিবির অনেক ভেতরের ব্যাপার বুঝবে না। এবার থেকে ক্রিকেটারদের মাঠে খেলতে হলে শুরুতে পূরণ করতে হবে একটি ফর্ম, তারপরই তারা ম্যাচ খেলার সুযোগ পাবেন। এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে এই যে প্লেইং যে আমাদের যে অ্যান্টি কারাপশনের যে শুধু কোড অফ কন্ডাক্টটা ডিটেল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। বোর্ডে যেই বা যারাই আসুক ক্রিকেটের উন্নতিতে সর্বোচ্চটাই করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।